আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্যাক্স রিটার্ন ফাইলিং এর রিটার্ন বিষয়ক আমাদের বিশেষ আয়োজন ট্যাক্স টক। আজকে আপনাদের সাথে আছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে ইনল্যান্ড রেভিনিউ সার্ভিসের পক্ষ থেকে গত 21শে ডিসেম্বর জারি হওয়া যে প্রজ্ঞাপন, তার মাধ্যমে এই মৌসুমে ট্যাক্স রিটার্ন সাবমিশনের দিন ধার্য হয়েছে 19শে জানুয়ারি থেকে এবং যা চলবে আগামী 18 এপ্রিল 2016 পর্যন্ত। সো আমরা চাচ্ছি এই সময়ের ভিতরেই না, শুধু পুরো মৌসুম ব্যাপী এবং সব সময় আপনাদের ভিতরে ট্যাক্সের একটি সামগ্রিক সচেতনতা বজায় থাকুক, যেন একটি নির্দিষ্ট মৌসুমে এসে আপনাদের সমস্ত কাজের পাশাপাশি এই বাড়তি চাপটা আপনাদের উপর না পড়ে। তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা চাইবো ট্যাক্সের বিষয়ে সচরাচর সবসময় আপনাদের যেরকম মনে হয় যে ট্যাক্স নিয়ে আলোচনা করতে গেলেই হয়তো বা একটু বেশি খটোমটে এবং কঠিন বিষয় নিয়ে আলোচনা হয়, সেটি না করে কতটা প্রাঞ্জল এবং কতটা সাবলীলভাবে ট্যাক্সের কঠিন বিষয়গুলোকেই আপনাদের সামনে তুলে ধরা যায়। পুরো বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মিস্টার ইয়াকুব এ খান সিপিএ। আপনারা জানেন উনি নিউ ইয়র্কের কুইন্স কমিউনিটিতে 2008 থেকে সুনামের সাথে ট্যাক্স প্র্যাকটিস করে আসছেন এবং পাশাপাশি হি ইজ এ মেম্বার অফ আমেরিকান ইনস্টিটিউশন অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস অ্যান্ড অলসো হি ইজ এ মেম্বার অফ দ্য নিউ ইয়র্ক স্টেট সোসাইটিজ অফ সিপিএস। মিস্টার ইয়াকুব, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টাইম টিভিকে। আচ্ছা দর্শক, আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস এখানে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে এবছর আমরা টোটাল আইআরএস কমিশনার মিস্টার জন কস্কেনের কাছ থেকে যেটি জানতে পেরেছি, প্রায় 150 মিলিয়ন ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন 2016-এ তারা এক্সপেক্ট করছেন। সো আমাদের সকলকেই সচেতন থাকতে হবে যে আমরা যেন নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটি সমাধান করতে পারি। তো সে বিষয়ে জানার জন্য প্রথমেই মিস্টার ইয়াকুবকে আমি জিজ্ঞেস করতে চাই যে আসলে কার জন্য ট্যাক্স রিটার্ন ফাইল করাটা জরুরি এবং সেটি কেন? হু হ্যাজ টু ফাইল দ্য ট্যাক্স রিটার্ন, যদি সিম্পলি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মোস্টলি যেহেতু এটা বাংলাদেশি প্রতিষ্ঠান টাইম টিভি এবং আমাদের ভিউয়ার বাংলাদেশি, তো আমরা আমাদের ফোকাসটা থাকবে আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে প্রবলেমগুলো নিয়ে এবং তাদের যে ইস্যুগুলো আমরা প্রতিদিন ফেস করি তাদের ট্যাক্স রিটার্ন নিয়ে। তো আপনার যে কোশ্চেনটি যে কাকে ট্যাক্স ফাইল করতে হবে, ট্যাক্স ফাইল করার জন্য বেসিক্যালি আপনার কিছু রিকোয়ারমেন্টস থাকে। আপনার যে ট্যাক্স যে ইনকামটা থাকবে, ইনকামটা যদি আপনার সার্টেন অ্যামাউন্টের উপরে হয়, লেটসে আপনার যদি সেলফ এমপ্লয়েড আপনি হন, তখন সেলফ এমপ্লয়েড হলে আপনার $400 বেশি যদি ইনকাম হয়, তখন আপনাকে এটার জন্য সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স পে করতে হবে। ওকে, তো আপনার যদি $400 অর মোর যদি আপনার সেলফ এমপ্লয়েড হয়ে এমপ্লয়মেন্ট ইনকাম হয়ে থাকে, তখন আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। যদি আপনি W2-তে কাজ করেন, W2-তে কাজ করার জন্য লেটসে আপনি সিঙ্গেল থাকলে আপনার অ্যাবাউট স্টেটের জন্য অ্যাবাউট $7,500 কম হলে আপনার ট্যাক্স ফাইল না করলেও চলবে। স্টেটে সেখানে আপনার অ্যাবাউট $10,000 মতো। সো তারপরে আমাদের খেয়াল রাখতে হবে, অনেক ক্ষেত্রে আপনি মনে করছেন যে আমার তো শুধু ট্যাক্স ফাইল করার জন্য না, আপনার ইভেন $10,000 ইনকাম আছে, বাট হচ্ছে $9,000 আপনার ইনকাম আছে। $9,000 জন্য হয়তো আপনার ট্যাক্স ফাইল করতে হবে না, বাট আপনি হয়তো বা কিছু ক্রেডিট পেতে পারেন এটা ফাইল করার জন্য, যেটাকে আমরা বলি আর্ন ইনকাম ক্রেডিট, রাইট, ইআইসি। এটা হচ্ছে আপনার লো ইনকাম একটা ক্রেডিট। এটা ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে ফ্যামিলি মেম্বারদের জন্য বা যাদের ইভেন কোয়ালিফাইড চিলড্রেন আছে, তাদের জন্য আর্ন ইনকাম ক্রেডিটটা গভর্নমেন্ট ইস্যু করছে জাস্ট টু হেল্প দেম উইথ দেয়ার। এখানে প্রশ্নটা আমি এই জন্য করেছি যে অনেক সময় আমাদের অনেকের ভিতরে একটা প্রবণতা দেখা যায় যে আমাদের ইনকাম আমরা করছি ঠিকই, বাট ট্যাক্স ফাইল করি না। তো এটার কি কোনো পরিণতি রয়েছে বা কোনো পেনাল্টি রয়েছে যদি আমি ইনকাম করা সত্ত্বেও কোনো ধরনের ট্যাক্স রিটার্ন ফাইল না করি? জি, আপনার ইনকামটা যদি ট্যাক্সেবল হয়, অনেক ক্ষেত্রে আপনি যদি W2-তে কাজ করেন, তখন আপনার থেকে একটা উইথহেল্ড এরা নিয়ে নিচ্ছে, রাইট? এখন হয়তো বা আপনার লেসে আপনি যে টাকা আপনার ট্যাক্স রেটে তার থেকে হয়তো বেশি উইথহেল্ড নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে সম্ভাবনা থাকে, রাইট? আপনি হয়তোবা আপনার যদি রিফান্ড এরকম বেশি হয়ে থাকে যে আপনি আপনার কোনো কিছু আপনি কিছু করছেন না, তখন হয়তো আপনি ট্যাক্স ফাইল না করলে প্রবলেম না। কারণ তারা যদি ইভেন আইআরএস যদি কখনো কেউ ট্যাক্স ফাইল না করে, তখন এরা কি করে, আইআরএস তাদের সিস্টেমে যে ডাটা আছে, যে W2 বা 1099 থার্ড পার্টি যেটা রিপোর্ট করে ওই ইন্ডিভিজুয়ালের নামে, ওইটা পুল করে তারা কিন্তু তাদের মতো করে একটা ট্যাক্স ফাইল প্রিপেয়ার করে। যখন দেখে যে একটা ইন্ডিভিজুয়াল লেসে 3 ইয়ার্স পার হয়ে যাচ্ছে ট্যাক্স ফাইল করছে না, রাইট, তখন তারা একটা ট্যাক্স প্রিপেয়ার করে, যদি দেখে যে সে মানি ও করতেছে, তখন তার লেটার ইস্যু করে, রাইট।
আর এক্ষেত্রে সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে সেক্ষেত্রে কি করে? ওখানে তো কোনো থার্ড পার্টি কোনো কিছু রিপোর্ট করে না। থার্ড পার্টি রিপোর্ট করেন এমনটি না, থার্ড পার্টি কেউ আছে মনে করেন যে আপনার জাস্ট ক্যাশ ইনকাম করছে, বা অনেকে আছে লেসে ক্যাশ ইনকাম করছে, কোথাও কেউ কোনো থার্ড পার্টি রিপোর্ট করছে না। বাট লেসে যারা ইভেন আমাদের কমিউনিটিতে অনেক ট্যাক্সি অপারেটর আছেন বা ট্রান্সপোর্টেশন বিজনেসের সাথে জড়িত আছেন, যাদের মিডলিয়ান আছে বা নিজেরা ড্রাইভ করেন, বা উবারে অনেকে কাজ করছে, রাইট। এখন যেটা হয় সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডের যে ট্রানজ্যাকশনগুলো, এই ট্রানজ্যাকশনগুলো অ্যাকচুয়ালি কি করছে 2012 থেকে থার্ড পার্টি যে ভেন্ডর, থার্ড পার্টি যে আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্ট, মার্চেন্ট কোম্পানি, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এই মানিটা রিসিভ করতেছে এটা আইআরএস এর কাছে রিপোর্ট করা। এক্স্যাক্টলি। সো কোনো একটা ট্যাক্সি অপারেটর তার ইনকামটা দুইভাবে আসতে পারে, একটা ফেয়ার থেকে কেউ ক্যাশ পে করতে পারে অথবা ক্রেডিট কার্ড চার্জ করতে পারে। যখন ক্রেডিট কার্ড চার্জ করছে তখন এই অ্যামাউন্টটা কি করছে, থার্ড পার্টি কোনো একটা যে মার্চেন্ট কোম্পানি আছে এদের ব্যাংকের সাথে কাজ চলে যাচ্ছে, ব্যাংকের রিকোয়ারমেন্টস হচ্ছে এটা আইআরএস কাছে রিপোর্ট করা। ক্যাশ যেটা হচ্ছে, রাইট, ক্যাশ যেটা হচ্ছে এটা আইআরএস কাছে সরাসরি রিপোর্ট হচ্ছে না। আপনি যেমনটি বলেছেন এই সমস্ত ক্ষেত্রেও কি আইআরএস পরবর্তীতে নিজেরা একটা ট্যাক্স অডিট করে তাদেরকে লেটার ইস্যু করে, রাইট, এবং তার সাথে কোনো পেনাল্টি জড়িত থাকে? অফকোর্স পেনাল্টি জড়িত থাকে। আপনার পেনাল্টি অলওয়েজ আছে, আপনি যদি অন টাইমে ফাইল না করার জন্য, অন টাইমে পে না করার জন্য কয়েক ধরনের পেনাল্টি আছে। সেক্ষেত্রে আমি যদি তখন রিফান্ড পাওয়ার যে সম্ভাবনা সেটিও তো মনে হয় অনেকাংশেই। রিফান্ড আপনি যদি রিফান্ড পান, রিফান্ড পাওয়ার জন্য আপনি যদি কখনো আপনার মনে করেন যে আপনি একটা ফাইল করলে আপনি রিফান্ড পান, স্টিল আপনি ফাইল করছেন না, হয়তো আপনি একটু বিজি বা ফ্যামিলি অব্লিগেশন, সো মেনি ডিফারেন্ট থিংস, রাইট? ওকে। তো সেক্ষেত্রে আপনার ওরা পেনাল্টি করবেন, আপনি যেহেতু রিফান্ড পাচ্ছেন, আপনি কিছু করছেন না, তো তখন আপনার সময় আছে আপ টু 3 ইয়ার্স এর মধ্যে ফাইল করা। বাট ট্যাক্স ফাইল করার আমি একটু অ্যাড করতে চাই, ট্যাক্স ফাইল করার জন্য আপনার এটা অনেকটা জরুরি। কারণটা হচ্ছে যে আপনি ট্যাক্স ফাইলের সাথে অ্যাকচুয়ালি হোল ট্যাক্সটা আমাদের জীবনের সাথে বিভিন্নভাবে জড়িত। ইভেন শুধু জীবনের সাথে বললে ভুল হবে, ইভেন একটা ইন্ডিভিজুয়াল মারা যাওয়ার পরেও কিন্তু ট্যাক্স একটা ইস্যু। হ্যাঁ, মৃত ব্যক্তির তার রাইট। সো বেসিক্যালি আপনি যদি চিন্তা করেন যে আমাদের ট্যাক্সের ইনকাম থেকে শুরু করে আপনি একটা বাড়ি কেনেন, গাড়ি কেনেন, আপনি বিজনেস দেন, যা কিছু করেন না কেন সব কিছুর মধ্যে একটা ট্যাক্স জড়িত। সো আপনার এই যে ট্যাক্স ফাইল করার জন্য আপনি ইমিগ্রেশনের কথা বলেন, আপনি সিটিজেনশিপ নেবেন, আপনি আপনার ফ্যামিলির জন্য স্পন্সর করবেন, এভরিথিং আপনার ট্যাক্স ফাইলটা জরুরি। এই বিষয়ের থেকে আমার অন্য বিষয়ে যাওয়ার আগে আপনার কথায় আমার মনে পড়লো ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তিনি একটি কথা বলতেন যে ট্যাক্স না দিয়ে আমার উন্নতি হবে এটি আশা করাটা হচ্ছে আই এম ইনসাইড এ বাকেট এন্ড আই এম লিফটিং দ্য বাকেট বিং ইনসাইড দ্য বাকেট, যেটা আসলে সম্ভব না কখনোই। সো ট্যাক্স দেওয়াটা আসলে আমাদের প্রত্যেকের জন্য এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। এনিওয়ে, মিস্টার ইয়াকুব, আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন, যখন আমরা ট্যাক্স রিটার্ন ফাইল করতে চাইবো তখন মূলত প্রথমত আমরা যে বিষয়টা ভাবি যে আমাদের কোন স্ট্যাটাসে ফাইল করা দরকার, স্ট্যাটাসগুলো কি কি এবং কিভাবে কোনটার সাথে কি পার্থক্য? রাইট, আপনার যে স্ট্যাটাসগুলো আমরা মোস্টলি দেখি আপনার আইদার একটা ইন্ডিভিজুয়াল সে কি সিঙ্গেল ফাইল করছে কিনা, অর একটা কাপল ম্যারিড ফাইলিং জয়েন করছে কিনা, তাদের অপশন থাকে ম্যারিড ফাইলিং জয়েন না করে ম্যারিড ফাইলিং সেপারেট করার জন্য, রাইট? অনেক ক্ষেত্রে আসলে একটা সিঙ্গেল মাদার অর সিঙ্গেল ফাদার, সে তার বাচ্চাকে নিয়ে সে হেড অফ হাউসহোল্ড হিসেবে ফাইল করতে পারে। অনেক সময় যেটা আরেকটা অপশন আছে আপনার উইডো অর উইডোয়ার, রাইট? কোনটা লাভজনক সেটি না বলে এটা আসলে কোনটা কি পার্থক্য? রাইট, লাভজনকের থেকে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে যে আপনার যে আপনি কোনটার জন্য আপনি কোয়ালিফাই। কারণ লাভজনক লেসে আপনার এখন সিঙ্গেলের থেকে আপনার ম্যারিড ফাইলিং জয়েন করলে লাভজনক, বাট পয়েন্ট হচ্ছে আপনি যদি সিঙ্গেল হন ইউ ক্যানট ফাইল অ্যাজ এ ম্যারিড ফাইলিং জয়েন বিকজ আপনার পার্টনার নাই, আপনার তো স্পাউস নাই, রাইট? সো আমরা বলতে পারি যে লাভজনকের থেকে যে কে কোনটার জন্য কোয়ালিফাই, এখন যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে সিঙ্গেল তার খুব একটা অপশন নাই, যদি তার কোনো বাচ্চা না থাকে, যদি ওয়াইফ কাজ করে না সেক্ষেত্রে স্টিল না, যদি সে ওয়াইফ থাকে তখন সে আর সিঙ্গেল না। সিঙ্গেল হচ্ছে একটা মানুষ, আমরা স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কাউন্ট করি হচ্ছে বছরের শেষ দিনে তার স্ট্যাটাস যেটা থাকবে। লেটস একটা রাইট, লেটস একটা লোক হোল ইয়ার ধরে সে সিঙ্গেল আছে, ডিসেম্বর 31 বিয়ে করছে, স্টিল এক্স্যাক্টলি। সো বেসিক্যালি সে যখন ট্যাক্স ফাইল করবে এই বছরের জন্য সে ফাইল করবে যে ম্যারিড ফাইলিং জয়েন্ট হিসেবে, রাইট? সেম থিং একটা লোক সারা বছর ম্যারিড আছে বাট ডিসেম্বর 31 সে ডিভোর্স হয়ে গেল, তখন তাকে ফাইল করতে হবে আইদার সিঙ্গেল হিসেবে, রাইট? সো এখন কোয়ালিফিকেশনের যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে যে আপনার এখন সিঙ্গেলের জায়গায় সিঙ্গেলই, যদি কেউ সিঙ্গেল থাকে তার কোনো অপশন নাই। সিঙ্গেল যদি কোনো সিঙ্গেল প্যারেন্ট থাকে, ওয়ান পার্সন মাদার আর ফাদার, তার একটা বাচ্চা বা মাল্টিপল কাপল অফ চিলড্রেন থাকতে পারে,
তখন সে অ্যাজ এ হেড অফ হাউস হোল্ড হিসেবে ফাইল করতে পারে। সেক্ষেত্রে সে কাকে কাকে ডিপেন্ডেন্ট দেখাবে, সে মানে তার ম্যারিড কিন্তু সেপারেট ফাইলিং হচ্ছে, ম্যারিড জয়েন্ট না? না, ম্যারিডের ব্যাপারটা ডিফারেন্ট। ম্যারিড হলে আপনার দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে আপনি যখন ম্যারিড হবেন, ম্যারিড থাকলে আপনার স্পাউসের সাথে আপনি একসাথে ফাইল করবেন, অর আপনি বলতে পারেন যে আমি ম্যারিড কিন্তু আমি কোনো কারণে আমি ম্যারিড ফাইলিং সেপারেট, আমি আলাদা আলাদা ফাইল করতে চাচ্ছি। এটা কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি, সেটি হচ্ছে যে আপনার যদি আপনি ইনকাম করছেন, আপনার ইনকামের আপনি ট্যাক্স দিচ্ছেন না বা এনাফ উইথহেল্ড করছেন না। এখন স্পাউস চিন্তা করলো আমি তো ইনকাম করছি না, এবার আমার ইনকাম সামান্য, লেটস হাজবেন্ডের ইনকাম $200,000, স্পাউসের ইনকাম অনলি $20,000। এখন হাজবেন্ড কি করছেন, উনি হয়তো কোনো কারণে উইথহেল্ড করছেন না, পুরো টাকাটাই যে ইনকাম করছেন পুরো টাকাটাই উনি নিয়ে নিচ্ছেন। বছর শেষে গিয়ে যদি জয়েন্ট ফাইল করেন, একসাথে সাইন করতেছেন, তখন ওনাদের বেসিক্যালি ইভেন দ্য ওয়াইফের ইনকাম অনলি $20,000, বাট উনি সমানভাবে রেসপন্সিবল থাকবেন এই যদি উনি লেসে ওনাদের $50,000 ট্যাক্স ও করেন এটা দেওয়ার জন্য, রাইট? সো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার এই বেনিফিটের জন্য আপনি বলতে পারেন যে না, স্পাউস বলতে পারে যে না ঠিক আছে, আমি তুমি যেহেতু ইনকাম করছো, তুমি ট্যাক্স দেওনি এনাফ, আমি এই রেসপন্সিবিলিটি নিতে চাই না, আমি ম্যারিড ফাইলিং সেপারেট করতে চাই, এবং এটা লিগালি আপনি করতে পারেন। ফাইন। এখন ওই বিষয়টাতে আসি যে কারো যদি সন্তান থাকে এবং তারা ডিপেন্ডেন্ট হিসেবে তাদেরকে এই ফাইলিং এ অন্তর্ভুক্ত করার লিমিটেশন, এজ লিমিটেশনটা কি? এবং এজ লিমিটেশন, রাইট, এজ লিমিটেশন হচ্ছে আপনার আপ টু 23 পর্যন্ত যদি সে স্টুডেন্ট থাকে। 19 পর্যন্ত হচ্ছে আপনার যদি স্টুডেন্ট না থাকে 19 পর্যন্ত সবাইকে আপনি দেখাতে পারবেন। 16 পর্যন্ত হচ্ছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট। ওকে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা, এটা আপ টু 16 পর্যন্ত আপনার $1,000 পার চাইল্ড যে ক্রেডিটটা। 19 পর্যন্ত আপনার স্টুডেন্ট থাকার দরকার নেই, 19 পর্যন্ত আপনি সবাইকে দেখাতে পারবেন। বাট যদি 19 এর পরে 20 থেকে 23 পর্যন্ত যে 4 বছর, এই 4 বছর যদি সে স্কুলে, মানে বেসিক্যালি তখন তো কলেজ যাওয়ার কথা, যদি কলেজে যায় তখন স্টিল প্যারেন্ট তাকে ক্লেম করতে পারবে অ্যাজ ডিপেন্ডেন্ট। এই বিষয়টা আমরা শেষ করব। চাইল্ড কি ম্যারিড বা আনম্যারিড, এটা কি কোনোভাবে তাকে ডিপেন্ডেন্ট করার শর্ত? হ্যাঁ, বিভিন্ন, এটা যদি আপনি ডিটেইলস জান, আপনার যখন একটা ছেলে বা মেয়ে আপনার সে ম্যারিড হয়ে যাচ্ছে, তখন তখন তার ফাইলিং স্ট্যাটাস ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন তার ফাইলিং স্ট্যাটাস অন্যদিকে চলে যাচ্ছে, রাইট, অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো নিয়ে আবার একটু পরে কথা বলছি। তার আগে দর্শক আমরা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে যেখানে ছিলাম, অর্থাৎ আমরা ট্যাক্স রিটার্ন ফাইলিং নিয়ে কথা বলছিলাম। বিভিন্ন ধরনের নিয়মকানুন নিয়ে আমাদের পরামর্শ দিচ্ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মিস্টার ইয়াকুব এ খান। মিস্টার ইয়াকুব, আমরা এর পরবর্তীতে যদি একটু বিভিন্ন ধরনের যে এক্সেমশনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে যদি একটু জানতে চাই, পার্সোনাল এবং কর্পোরেশনের ক্ষেত্রে একটু যদি আমাদের ডিটেলস বলেন, কি কি এক্সেমশন আমরা রিটার্ন সাবমিশনের সময় উল্লেখ করতে পারি? জি, আমরা কর্পোরেশন ব্যাপারটা মনে হয় যে আমরা ডিসকাস না করি, কারণ এটা একটু ডিফারেন্ট, আমরা ইন্ডিভিজুয়ালটা নিয়ে আলাপ করি। আপনার এক্সাম্পশন যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আপনি আপনার ফার্স্ট থিং হচ্ছে আমাদের ফার্স্ট যে পেজটা থাকে, রাইট, এটা আমাদের মোস্টলি আমাদের যে ইনকামগুলো, ফার্স্ট যে জিনিসগুলো আমরা নিয়ে কনসার্ন করি, রাইট, যে আপনার বিভিন্ন সোর্স থেকে আপনি ইনকাম থাকতে পারে, আপনার W2 থাকতে পারে, আপনার ব্যাংক ইন্টারেস্ট থাকতে পারে, ডিভিডেন্ড থাকতে পারে, রাইট, আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থাকতে পারে, বিজনেস ইনকাম থাকতে পারে, রাইট। এরপরে আসেন আমাদের কী কী ডিডাকশনগুলো আমরা নিতে পারি। এর মধ্যে বিভিন্ন রকম রিটায়ারমেন্ট, আপনি যে কন্ট্রিবিউশন করবেন এগুলো আপনি ডিডাক্ট করতে পারেন। আপনি যদি লেসে কেউ নতুন জবের জন্য মুভ করছেন, মুভিং এক্সপেন্স আছে, রাইট, দেন আপনার আসেন হচ্ছে, রাইট, এটা ডিপেন্ড করে পারসন টু পারসন। স্টুডেন্ট যদি লোন নিয়ে পড়াশোনা করে, ওই লোনের যদি ইন্টারেস্ট পে করে, এক্স্যাক্টলি, ইন্টারেস্টও ডিডাক্টেবল, এটাও কি ডিডাক্টেবল? আপনার টিউশন আপনি আইদার টিউশন ডিরেকশন নিতে পারেন, অর আপনি ওটার জন্য আলাদা ক্রেডিট আছে। সো ওই এডুকেশন ক্রেডিটের সাথে এটার পার্থক্য কি, নাকি একই জিনিস? আপনার দুইটা জিনিস, যখন আমরা ফাইল করি তখন আমরা দেখি যে কোনটা তার জন্য বেনিফিট হচ্ছে। দুইটা অপশন, একটা হচ্ছে যে আপনি লেটস সে কেউ $4,000 টিউশন পে করছে, আমরা টোটাল $4,000 তার ইনকাম থেকে ডিডাক্ট করতে পারি, অর $4,000 জন্য লেটস সে $2,500 সে ক্রেডিট পেতে পারে।
তখন মোস্টলি যেটা দেখা যায় যে আপনার ওই যে $2,500 ক্রেডিটটা বেটার। তো এটা আসলে আপনার স্পেসিফিক বলাটাও মুশকিল। রাইট। হ্যাঁ, এখন আবার আমার মনে আমরা হয় যদি কোনো চ্যারিটেবল কন্ট্রিবিউশনে কোনো কন্ট্রিবিউট যে করি, এটা রাইট, এটি হচ্ছে আপনার দুইটা জিনিস আমরা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আর একটা হচ্ছে আইটেমাইজড ডিডাকশন। প্রতিটা ইন্ডিভিজুয়াল বলেন ম্যারিড কাপল বলেন তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনটা থাকে, বাট যদি কারো আইটেমাইজড ডিডাকশনের কিছু প্রয়োজন লাইন হয়। আইটেম আছে, লাইন আইটেমগুলো অ্যাড করে যদি বেশি হয় স্ট্যান্ডার্ড ডিডাকশনের থেকে, তখন আমরা আইটেমাইজড ডিডাকশনটা ক্লেম করি। বিকজ আইটেমাইজড হায়ার ডিডাকশন কি ডেফিনিশন ওয়াইজ হতে হবে কিনা, লাইক ডেফিনিশন যে ওয়াইজ কোনো ধরনের চ্যারিটেবল না, কন্ট্রিবিউশন কি হবে? যে কোনো ধরনের চ্যারিটেবল কন্ট্রিবিউশন হবে। এখানে যে আপনি স্টেটে যে ট্যাক্স পে করছেন এটা থাকবে, আপনার ব্যাংক ইন্টারেস্ট মর্গেজের জন্য আপনার হাউস যদি ওন করেন আপনি যে মর্গেজ ইন্টারেস্ট পে করতেছেন এটার অ্যামাউন্টটা এখানে অ্যাড করতে পারেন। আপনার যে রিয়েল এস্টেট ট্যাক্স পে করতেছেন আপনার যে রেসিডেন্স পার্সোনাল রেসিডেন্সের জন্য এটা অ্যাড করতে পারেন। এখানে অনেকে জানতে চাইবে, কেউ যদি ইসলাম ধর্ম মতে জাকাত দেয়, সেই জাকাতের টাকা কি এখানে কোনোভাবে চ্যারিটেবল কন্ট্রিবিউশন হিসেবে এর আওতায় পড়বে? যে আপনি জাকাতের টাকাটা এখন ভেরি গুড কোশ্চেন, এই ইস্যুটা আসে আমাদের কাছে। এখন আপনার যে কোনো জাকাত দেন বা যেটাই করেন না কেন, আপনার এই যে কন্ট্রিবিউশনটা হতে হবে হচ্ছে আপনার কোনো 501(c)(3 যে অর্গানাইজেশনগুলো আছে, এই অর্গানাইজেশনগুলোকে আপনি দিলে তখন আপনার ওই অ্যামাউন্টটা আপনি রিয়াক্ট করতে পারবেন, অর্থাৎ ওই প্রুফ সহকারে। প্রুফ সহকারে। কাকে রাইট, দিলাম কিন্তু আমার- আমেরিকান আইআরএস এর ইস্যু কৃত যে 501(c)(3 যে অর্গানাইজেশনগুলো, এই শুধু অর্গানাইজেশনগুলো তারাই যেমন পেতে প্রতিটা পারে। মসজিদ এখানে প্রতিটা মসজিদেরই আপনার 501(c)(3 স্ট্যাটাস আছে। So, আপনি Okay. প্রতিটা মসজিদে যখন কন্ট্রিবিউট করছেন, রাইট, কিন্তু এখন আমরা যেটা বলি, আমরা তো দেশে আমাদের পাড়ায় বা আমাদের আত্মীয় স্বজনকে আমরা হেল্প করতেছি জাকাত দিয়ে, রাইট, জাকাত ফিতরা বিভিন্ন ভাবে হেল্প করছি, সেটি হয়তো এখানে রাইট, সেটি আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, এরপরে আপনি যদি আপনার কন্ট্রিবিউশনটা লেসে ফার্স্ট $250 জন্য আপনার কোনো রিসিট দরকার নাই, বাট যদি আপনার কন্ট্রিবিউশনটা $250 বেশি হয় সেক্ষেত্রে আপনাকে প্রুফ হিসেবে পুরো বিষয় রিসিপ্ট দেখাতে দিতে হবে। হবে। আচ্ছা, তো আমরা ডিডাকশনের সঙ্গে কথা বলতে বলতে যদি একটু ক্রেডিটের বিষয়টা আলোচনা করি। চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমাদের এই কমিউনিটিতে খুব বেশি শোনা যায় বলতে, এটার ক্লেম করার যে চাইল্ড ট্যাক্স eligibility ক্রেডিট কি? আমি অলরেডি আমরা যে ডিসকাস করলাম যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট হচ্ছে আপনার এলিজিবল যে চিলড্রেন যারা আছে এরা ফ্রম 4 to 16 পর্যন্ত চাইল্ড ট্যাক্সটা পেয়ে থাকে। সেটা তার এটা হচ্ছে আপনার স্টেটের জন্য, আর ফেডারেলের জন্য আপনার এরা হচ্ছে যে আপনার আপ টু 16 পর্যন্ত $1,000 করে। এরপরে আমরা অন্য যে বিষয়গুলো আমরা দেখে থাকি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সাথে আপনার যেটা আর্ন ইনকাম ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট হচ্ছে আপনার লো ইনকাম ক্রেডিট, যেটা এটা ডিপেন্ড করে যারা ট্যাক্স ফাইল করে উইথ দ্য কোয়ালিফাইড চিলড্রেন, রাইট। এটা আপ টু 3 চিলড্রেনের জন্য বিভিন্ন স্টেজে এই ক্রেডিটগুলো ইস্যু করে, ডিপেন্ড করে। অ্যামাউন্ট এক্স্যাক্টলি বলা যাবে না, কারণটা হচ্ছে যে এটা তার ইনকামের সাথে তার নাম্বার অফ চাইল্ড বা চিলড্রেন এটার সাথে ভ্যারি করে অ্যামাউন্টটা ডিপেন্ড করে। তাহলে একই সঙ্গে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট কি ক্লেম করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, করা করা যাবে। যাবে, right. এবং সেক্ষেত্রে ওই এই দুইটাই আমাদের কমিউনিটির খুব বড় একটা মানে রিফান্ড পেতে হেল্প করে, দুইটা যে ক্রেডিটগুলো আছে। আচ্ছা, কিন্তু ওই আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট এটা আমাদের কমিউনিটিতে খুব একটা ফ্যাক্টর না। আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট এখন অনেক ফ্যাক্টর। এখন আমাদের আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিটটা হচ্ছে আপনার যে বাচ্চাদের যে কলেজ টিউশন পে করতেছে প্যারেন্টসরা, এটার জন্য অনেক ক্ষেত্রে আপনি যদি ইভেন অনেকে মনে করেন যে আমি তো পে করছি না, দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আপনার কলেজ টিউশনটা আপনি নিজে পে করছেন, আর ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছেন, আর আপনাকে লোন নিতে হচ্ছে, রাইট। তো যখন আপনি ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছেন তখন ওইটার বেনিফিট পাচ্ছেন না, যেহেতু আপনাকে এটা পে করতে হচ্ছে না, রাইট। বাট যদি আপনি এটা পকেট থেকে পে করেন স্টিল ইউ উইল গেট দ্য ক্রেডিট। যদি আপনি ইভেন লোন নেন যেটা আপনি এখন পে করছেন না, সেক্ষেত্রেও আপনি ক্রেডিট পাবেন। ওইটার ইন্টারেস্টের টাকাটা না, আপনি লোন নিচ্ছেন, আপনি এখন বেসিক্যালি আপনাকে এটা আপনার একটা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে পে ব্যাক করা, রাইট। এক্স্যাক্টলি। আর আমরা এই ট্যাক্স ক্রেডিটের কথা যখন বলছিলাম, ডিসেবিলিটি ক্রেডিটটাও কি এর আওতায় পড়ে? এবং ডিসেবিলিটি ক্রেডিট না, এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস। প্রতিটা আমরা ট্যাক্স ফাইলে যদি কোনো কেউ ব্লাইন্ড হয় বা ডিসেবল হয়, ব্লাইন্ডের জন্য বা ওভার 65 যাদের এজ তাদের জন্য আপনার এই যে আইটেমাইজড ডিডাকশন বা এক্সাম্পশনের সার্টেন অ্যামাউন্ট অ্যাড করা থাকে তাদের জন্য। মানে আমার পরিবারে যারা ডিপেন্ডেন্ট আমার ফাইলে, এই ডিপেন্ডেন্টের কেউ যদি এল্ডারলি হয় সেক্ষেত্রে তার জন্য এই ধরনের কোনো ক্রেডিট তাকে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে ক্লেম করতে পারেন বা ওই ধরনের, রাইট। এল্ডারলি কেয়ার ক্রেডিট যেটা, বা এল্ডারলি কেয়ার ক্রেডিট যেটা, ওইটা আপনার একটা হচ্ছে যে বাচ্চাদের যে আপনার ডিপেন্ডেন্ট কেয়ার যে ক্রেডিট যেটা, ওইটা আমরা নিতে পারি। আচ্ছা, ওকে, আপনি যদি মনে করেন যে আপনার হাজবেন্ড ওয়াইফ দুইজনই কাজ করেন,
তখন আপনার লেসে আপনার কোনো কাপলের তার একটা বাচ্চা আছে, এখন দুজনে যেহেতু কাজ করেন, সে তার বাচ্চাটাকে আফটার স্কুল কোনো ডে কেয়ার রাখছে বা কিছু করছে, রাইট? তখন তার যে এক্সপেন্সটা করছে ওই এক্সপেন্সটা সে তার ট্যাক্স রিটার্নে ক্লেম করতে পারে। ওকে, আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আরো ডিটেলস পরে আলোচনা করার সুযোগ পাবো। আমাদেরকে একটু আপনি বলবেন সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা কি ট্যাক্সেবল ইনকাম? সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা ট্যাক্সেবল ইনকাম কিনা, বাট গুড কোশ্চেন। সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে। লেটসে আপনার অনেকে আছেন সোশ্যাল সিকিউরিটি, এটা আবার আরেকটা ব্যাপার যেটা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এসএসআই আর একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, দুইটা দুই রকমের জিনিস। একটু ব্যাখ্যা করবেন প্লিজ। রাইট, এসএসআইটা হচ্ছে মনে করেন যারা কোনো ইন্ডিভিজুয়াল আপনার তার এখন হয়তো লেসে 65 হয়নি। এসএসআইটা কি? এসএসআইটা হচ্ছে না সোশ্যাল সিকিউরিটি আপনার এটা হচ্ছে আপনার এটা মনে করেন যদি কেউ ডিসেবল হয়ে যায় তখন এই সোশ্যাল সিকিউরিটি আপনার ইয়ে করে, আপনার হেল্প করে, এটা তাকে জাস্ট এটা আপনার ডিসেবিলিটির জন্য, ঠিক আছে? এটা আপনার জাস্ট এটা চলে আসে যে কোনো টাইমে একটা ইন্ডিভিজুয়াল যখন ডিসেবল হয়ে যায়, সে অলরেডি লেসে তার একটা সোশ্যাল সিকিউরিটি বিল হয়ে গেছে, রাইট? সে ডিসেবল হয়ে গেছে, তখন এই এসএসআইটা আপনার তাকে হেল্প করে। আপনি যেটা বলছিলেন এটা বেনিফিট যেটা ট্যাক্সেবল ইনকাম কিনা সোশ্যাল, রাইট? সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এসএসআইটা অ্যাকচুয়ালি ইনকাম না, বাট সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেটা, বেনিফিটটা হচ্ছে আপনি কন্ট্রিবিউট করছেন, আপনি অলরেডি রিটায়ার করছেন, আপনার আর্লি রিটায়ারমেন্ট আছে লাইক 65 অর 62, আপনি যখন অলরেডি রিটায়ার করে ফেলছেন, এখন আপনাকে মান্থলি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা দিচ্ছে। এইটা আপনার ইনকাম কিনা এটা ডিপেন্ড করবে যে আপনার কত টাকা ওই ইয়ার ইনকাম আছে। অনেকে আছে রিটায়ার করার পর স্টিল কাজ করছেন, অনেক প্রফেশনাল আছেন যারা রিটায়ারমেন্টের পরেও স্টিল কন্টিনিউ কাজ করছেন, হ্যাঁ, রাইট? তখন তার ইনকামের উপরে ডিপেন্ড করবে ওইটা যে তার যে বেনিফিটটা আছে ওটা কি ফুল আপনার ট্যাক্সেবল না হাফ না সার্টেন অ্যামাউন্ট, মানে প্রতিটা এটা ইন্ডিভিজুয়াল, এটা স্পেসিফিক কোশ্চেন, রাইট? হ্যাঁ, তো সোশ্যাল সিকিউরিটি এখন আমরা যেভাবে বেনিফিটটা কে ট্যাক্সেবল ইনকাম বলে ফেলাই এক কথায়, আসলে ওইভাবে ইন জেনারেল বলার সুযোগ নাই, প্রতি ক্ষেত্রে এটি আসলে প্রতিনিয়ত, রাইট? কারণ আপনি একটা জিনিস মনে রাখতে, প্রতিটা লর সাথে এক্সেপশন আছে, রাইট? প্রতিটা লর এগেইনস্টে, প্রতিটা ট্যাক্স লর এগেইনস্টে আপনার এক্সেপশন, বিভিন্ন রকম এক্সেপশন আছে। যখন আপনি স্পেসিফিক একটা বলতে পারেন না যে রাইট ট্যাক্স বেনিফিট ট্যাক্সেবল সবার জন্য না। অনেকে এরকম বলতে চায় বা বলে থাকে যে আমাদের কমিউনিটিতে আমরা দেখি যে আমি তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেই, আমি আবার ট্যাক্স ফাইল রিটার্ন কেন ফাইল করব? না না, এটা আপনার না, এটা ঠিক না। কারণ তার যদি আবার ইনকাম থাকে, লেটস সে কেউ 30,000, আমার যেমন আমার এক যে ফর্মার এমপ্লয়ার, উনি আপ টু 97 পর্যন্ত উনি কাজ করছেন, 97 বছর বয়স পর্যন্ত, রাইট? তিনি কন্টিনিউ এভরি ইয়ার অ্যাবাউট লেটস সে $30,000 উনি এভরি ইয়ার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেতেন, বাট স্টিল ওনার অ্যানাদার ইনকাম ছিল অ্যানাদার লেটস সে $100,000। সো তখন ওনার ওই যে $30,000 বেনিফিট পাচ্ছেন, $30,000 যেহেতু তার ইনকাম অনেক হাই, উনি একজন সিপিআর ছিলেন, তো পুরো অ্যামাউন্টটাই তাকে ট্যাক্স পে করতে হবে। এটা ডিপেন্ড করে, বিভিন্ন এক্সেপশন আছে, বাট কথাটা ওইভাবে আপনি ক্লিয়ারলি বলতে পারেন না যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, আপনার যদি ইনকাম না থাকে ইয়েস দেন ফাইন, দেন আপনাকে ওটা ট্যাক্স ফাইল করতে হবে, ট্যাক্সেবল না। এক্স্যাক্টলি। ধন্যবাদ মিস্টার ইয়াকুব, আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এই অনুষ্ঠান পরবর্তীতে যখন আবার সামনের দিকে নিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা আপনাকে আবারও আমাদের মাঝখানে চাইবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং টাইম টিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের এই বছরের এই মৌসুমের ট্যাক্স রিটার্ন কে সামনে রেখে যে কি করে আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং ঝামেলাহীনভাবে আমাদের এই বছরের নতুন যে ট্যাক্স রিটার্নের সময়টা আসছে সেটা কাজে লাগাতে পারি। আমরা এই অনুষ্ঠানে এরপরে আপনাদেরকে আরও অনেক বিস্তারিত তথ্য দিয়ে এই পর্যায়ে সহযোগিতা করব বলে আশা করছি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।